আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আর রমজান আসা মানেই হচ্ছে একেবারেই ঈদ আমাদের দোরগোড়ায় এবং আমাদের নানান রকমের ব্যস্ততা বাড়ে। আমরা প্রস্তুতি নেই আপনজনের সাথে দেখা করার জন্য, এবং এখন হয়তো অনেকেরই প্রস্তুতি শুরু হয়ে গেছে যে টিকিট কাটতে হবে, আপনজনের সাথে ঈদে দেখা করতে হবে। এই সমস্ত বিষয় নিয়েই আমাদের ব্যস্ততা যাচ্ছে। তার মাঝখানেই আমরা শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আশা করছি ভালো লাগবে আপনাদের। একটা অনুরোধ আছে আপনাদের কাছে, আর সেটা হচ্ছে যে সামনে যেহেতু ঈদ, আপনাদের ঘটনা প্রয়োজন আমার অনেক বেশি। আর সেই কারণে আপনারা যারা ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা ইউটিউবে শুনছেন আমাদেরকে, তাদেরকে বলবো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আপনারা সমস্ত নোটিফিকেশন পেয়েছেন একই সাথে। এটা আমাদের জন্য একটা বিরাট সাপোর্ট। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ভালো থাকবেন না বা কেন, আপনি তো সবসময় ভালোর দলে। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি ঘটনাটি আপনাদের সবার হৃদয় ছুঁয়ে যাবে। আমি মেহেদি হাসান, টঙ্গী গাজীপুর থাকি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি শেয়ার করছি না। তারপরে তিনি লিখছেন, ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। ঘটনাটি আমার এক পরিচিত আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করা। অজানা কোনো এক কারণে তার নাম বলতে বারণ। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। বলছি তার ভাষায়। সে রাতে আমি ঘুমোতে পারিনি। মনের মধ্যে অদ্ভুত এক কৌতূহল, এক অজানা আকর্ষণ টানছিল আমাকে সেই পুরনো কুটিরের দিকে, যেখানে কেউ যেতে চায় না। গ্রামের এক কোণে নির্জন এক জায়গায় দাঁড়িয়ে আছে কুটিরটি। কত বছর আগে তৈরি হয়েছিল কেউ জানে না। অনেকে বলে ওটা আসলে এক সময় কোনো ধনী জমিদারদের শিকার কুঠি ছিল। আবার কেউ বলে এটা ছিল এক সাধুর আশ্রম, সেখানে সে তপস্যা করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কুটিরটি ভেঙে পড়ে যেতে থাকে, আর ধীরে ধীরে এক ভয়ানক কাহিনীর জন্ম হয়। কুটিরের দেয়ালগুলো ভাঙাচোরা, ফাটল ধরা কাঠের খুঁটিগুলো যেন এক একটা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লতাগুল্মে ছেয়ে গেছে চারপাশ, আর জানালাগুলো ভাঙা। মাঝে মধ্যে বাতাসে জানালার পাল্লাগুলো এমনভাবে নড়ে ওঠে যেন কেউ ভেতর থেকে ঠেলে দিচ্ছে। অনেকেই বলে রাতে ওখান থেকে চাপা ফিসফিস শব্দ আসে, আর কখনো কখনো শোনা যায় কারো কান্নার আওয়াজ। সবাই বলে ওখানে জিনের বাস, কিন্তু আমি ভয় পাই না, কখনো পাইনি। তাই ঠিক করলাম আমি নিজেই যাব, নিজেই দেখব সত্যি কিনা। চাঁদের আলো মাটিতে পড়েছিল সোনালি ছাপ রেখে। বাতাস নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। আমার হাতে ধরা একটা লণ্ঠন আর এক হাতে লাঠি। ধীরে ধীরে এগিয়ে গেলাম কুঠিটার দিকে। বুকের ভেতর কেমন যেন ধুকফুক করছিল, কিন্তু পা থামায়নি। কুটিরের সামনে এসে দাঁড়াতেই একটা গা ছমছমে অনুভূতি হলো। জায়গাটা একেবারে নীরব, যেন শত বছরেও এখানে কেউ আসেনি। দরজার কাঠ পুরনো, একটু চাপ দিতেই কড়াত করে খুলে গেল। ভেতরে ঢুকতেই দেখি ধুলোয় ঢাকা একটা পুরনো খাট, ভাঙা চেয়ার, আর মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন। মনে হলো এখানকার সময় থমকে গেছে। তখনই হঠাৎ বাতাসটা যেন থেমে গেল। মনে হলো আমার আশেপাশে কেউ আছে। পেছন থেকে অদ্ভুত একটা শব্দ আসলো। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম। সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া মূর্তি। তার চোখ দুটো দুধ সাদা, মুখে এক অস্বাভাবিক হাসি। আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? ওটা ধীরে ধীরে এগিয়ে এলো, খুব ধীর গলায় বলল, আমি সেই যে শত বছর ধরে এখানে আছে। আমার গা শিউরে উঠল। পেছনে সরে যেতে চাইলাম, কিন্তু পা আটকে গেল।
সেই ছায়া আরো এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি এখানে এসেছো কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি জানতে চাই সত্যি এখানে জিন আছে কিনা। ওটা হেসে উঠল। সে হাসির শব্দ প্রতিধ্বনিত হলো। তারপর বলল, তুমি যা চেয়েছ তাই পাবে। এরপর কি হলো আমি জানি না। আমি কিছুই মনে করতে পারছি না। পরদিন সকালে আমাকে কুঠির সামনে পড়ে থাকতে দেখা গেল। আমার চোখ দুটো তখন ছিল অস্বাভাবিক লাল, মুখে এক অদ্ভুত হাসি। গ্রামের লোকজন খুঁজে পায় আমাকে। এখনো মাঝে মাঝে আমি ফিসফিস করে বলি, আমি সত্যিটা দেখেছি, আমি সত্যিটা জানি, কিন্তু কেউ বিশ্বাস করে না। ঘটনার পরদিন থেকে আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। আমি আর আগের মতো নেই। গ্রামের লোকেরা আমার দিকে তাকালে কেমন যেন ভয় পায়। আমার শরীরে সবসময় একটা অস্বাভাবিক শীতল অনুভূতি লেগে থাকে। আর রাতে ঘুমানোর সময় মনে হয় কেউ আমার পাশে বসে আছে। আমার মা প্রথম লক্ষ্য করলো ব্যাপারটা। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি মা পাশে দাঁড়িয়ে কাঁপছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? মা থর থর করে বলল, তোর মুখের উপরে একটা ছায়া ছিল, যেন কেউ ফিসফিস করে কিছু বলছিল। আমি ভয় পেলেও কিছু বললাম না। পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখতে গিয়ে চমকে উঠলাম। আমার চোখে চারপাশে কালো ছায়া, শরীর কেমন শুকিয়ে গেছে, আর আমার মুখে সবসময় একটা অদ্ভুত হাসি লেগে থাকে। এরপর রাতের বেলা আমার ঘরে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। মাঝে মাঝে মনে হতো আমার পাশে কেউ বসে ফিসফিস করছে, আবার কখনো জানালার পাশে অদ্ভুত ছায়া দেখতাম। আমি ভয় পেতে শুরু করলাম। এক রাতে ঘুমের মধ্যে আমার শরীর হঠাৎ কেমন শক্ত হয়ে গেল। আমি নড়তে পারছিলাম না। চোখের সামনে একটা কালো ছায়া দেখা গেল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমার মনে হলো আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ ছায়াটি বলল, তুমি আমার কুটিরে যাবে, আমাদের তোমাকে অনেক কিছু বলার আছে। আমি ঘুমের ঘোরে মাথা নাড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারলাম আমার হাতের তালুতে এক অদ্ভুত চিহ্ন। মনে হলো আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এখন আর পেছনে ফেরার উপায় নেই, আমাকে কুটিতে যেতেই হবে। আমি জানি না সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি আবার কুটিরে গেলাম। এবার কেবল কৌতূহল নয়, একটা রহস্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা আমাকে ঠেলে নিয়ে গেল সেই পুরনো স্থানে। দরজা ঠেলে ঢুকতেই দেখি আগের মতো সবকিছু ধুলোয় ঢাকা, কিন্তু এবার বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে আছে, যেন পোড়া কাঠ আর ধূপের মিশ্রণ। হঠাৎ আমি মেঝেতে খেয়াল করলাম এক দুই জায়গায় ধুলো নেই, সেখানে স্পষ্টভাবে একটা বৃত্ত আঁকা, আর তার মাঝখানে ছোট্ট একটা দরজার চিহ্ন। বুকের মধ্যে কেমন যেন ঢিপ ঢিপ করতে লাগলো। আমি হাত দিয়ে মাটি সরাতে দেখলাম একটা কাঠের দরজা। আমি দরজা খুললাম, আর তার নিচে দেখলাম অন্ধকারে ঢাকা এক সিঁড়ি। নিচ থেকে আসছে চাপা ফিসফিসানি আর শ্বাস প্রশ্বাসের শব্দ। আমি জানি আমাকে নিচে নামতেই হবে। আমি ধীরে ধীরে সেই অন্ধকার সিঁড়ির দিকে এগোলাম। হাতের লণ্ঠনের আলো ঝিমিয়ে আসছে, আর চারপাশের শীতল বাতাস যেন আরো ভারী হয়ে উঠছে। নিচ থেকে ভেসে আসা ফিসফিসানির শব্দ স্পষ্ট হতে লাগলো, যেন কেউ নিচে দাঁড়িয়ে আমার আসার অপেক্ষা করছে। প্রথম ধাপ পেরোনোর পরেই আমার গায়ের লোম খাঁড়া হয়ে উঠল। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয় ধাপে পা রাখতেই পেছন থেকে দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। আমি থমকে দাঁড়ালাম, কিন্তু পেছনে তাকানোর সাহস হলো না। আমি ধীরে ধীরে নামতে লাগলাম। একসময় সিঁড়ি শেষ হলো, আর আমি এক বিশাল গুহার ভেতর পৌঁছালাম। দেওয়ালে পুরনো লণ্ঠন জ্বলছে। তার ফিকে আলোয় আমি যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। গুহার মাঝখানে পাথরের বেদির ওপর বসে আছে সেই ছায়ামূর্তি। আগের সেই দুধ সাদা চোখ,
মুখে সেই অস্বাভাবিক হাসি, কিন্তু এবার তার চারপাশে ছায়ার মতো আরো কিছু অবয়ব দেখতে পেলাম। তাদের চেহারা অস্পষ্ট, কিন্তু তারা যেন আমার দিকে তাকিয়ে আছে। ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার স্বর গভীর, ভয়ঙ্কর। তুমি ফিরে এসেছ। আমরা জানতাম তুমি আসবে, কারণ তুমি এখন আমাদের একজন। আমার শরীর জমে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তোমরা কি? আমি কি চাইলে এখান থেকে যেতে পারবো? হেসে উঠল ওরা। গুহার দেয়ালগুলোতে সেই হাসির প্রতিধ্বনি ঘুরে বেড়ালো। তুমি আর আগের মতো নেই। কুটির তোমাকে গ্রহণ করেছে। তোমার রক্তে এখন আমাদের ছোঁয়া লেগেছে। তুমি পালাতে পারবে না। আমি আতঙ্কে পিছু হটতে চাইলাম, কিন্তু আমার পা যেন জমে গেছে। তখনই একটা কণ্ঠস্বর আমার মাথার ভেতরে কথা বলতে লাগলো। এক নারী কণ্ঠ, গভীর আর মায়াময়। তুমি যদি এখান থেকে বের হতে চাও, তবে সত্য জানতে হবে। এখানে কেন এসেছিলে মনে আছে? আমি মনে করতে চেষ্টা করলাম। হ্যাঁ, আমি এসেছিলাম কৌতূহল থেকে, কিন্তু এখন মনে হচ্ছে এই জায়গার সঙ্গে আমার গভীর কোনো সম্পর্ক আছে। নারী কণ্ঠ বলল, এই কুটির একসময় আমার ছিল। আমি এক অভিশপ্ত সাধককে আশ্রয় দিয়েছিলাম। সে অন্ধকার শক্তির সাধনা করত। এক রাতে সে নিজেকে অমর করার জন্য এক ভয়ানক আচার শুরু করে। আমি তাকে বাধা দিতে চাই, কিন্তু সে আমাকে হত্যা করে এই কুটিরে বেঁধে রাখে। সেই রাত থেকে আমি এখানেই আছি, অন্ধকারের মাঝে। আমি শ্বাস আটকে শুনছিলাম। নারী কণ্ঠ আবার বলল, তুমি মুক্ত হতে চাও? তবে আমাকে মুক্ত করো। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে? নারী কণ্ঠ বলল, বেদির উপর রাখা লাল পাথরটা দেখেছ? ওটা ভেঙে দাও। আমি তাকিয়ে দেখি বেদির ওপর একটা ছোট লাল পাথর রাখা। আমি দ্বিধান্বিত হলাম, কিন্তু তখনই ছায়ামূর্তিটি আমার দিকে এগিয়ে এলো। ওটা ছবে না। কিন্তু আমি আর সময় নষ্ট করলাম না। ঝাঁপিয়ে পড়ে লাল পাথরটা হাতে নিলাম আর শক্তি দিয়ে মাটিতে ছুঁড়ে মারলাম। এক মুহূর্তের জন্য সবকিছু নিঃশব্দ হয়ে গেল। তারপর একটা বিকট চিৎকার বাতাস কাঁপিয়ে তুলল। গুহার দেওয়ালে ছায়াগুলো মোচড়াতে লাগলো, আর সেই ছায়ামূর্তি যন্ত্রণায় কাঁতরাতে লাগলো। আমি দেখতে পেলাম ধোঁয়ার মতো একটা সাদা আলো বেরিয়ে এসে গুহার ছাদ ভেদ করে ওপরে উঠে যাচ্ছে। নারীকণ্ঠ মৃদু স্বরে বলল, ধন্যবাদ, এখন তুমি মুক্ত। গুহার ভেতর থেকে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো, আর আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। আমি যখন জ্ঞান ফিরে পেলাম, তখন আমি কুটিরের বাইরে পড়ে আছি। কুটিরটা আরো ধ্বংসপ্রাপ্ত, যেন শত বছর ধরে কেউ সেখানে আসেনি। গ্রামের লোকেরা আমাকে দেখে এগিয়ে এলো, কিন্তু তারা আমাকে চিনতে পারল না। আয়নায় নিজেকে দেখে আমিও চমকে উঠলাম। আমার চোখের কালো ছায়া উধাও, মুখের অস্বাভাবিক হাসিটা চলে গেছে। আমি আবার স্বাভাবিক, কিন্তু আমি জানি সেই ছায়ামূর্তি আর ফিরে আসবে না। কুটিরের অভিশাপ শেষ হয়েছে। আমি আর কখনো সেখানে ফিরে যাইনি, কিন্তু আজও রাতে বাতাসে কখনো কখনো শুনতে পাই একটা ফিসফিসানি। ঘটনাটি তিনি এখানেই শেষ করেছেন, সমাপ্তি টানেননি। ঘটনাটা খুবই অদ্ভুত, অন্যরকম। আমি যখন পড়ছিলাম, তখন আমি প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করতে পারছিলাম, দেখতে পাচ্ছিলাম সামনে। এবং আমি জানি না যে এত চমৎকারভাবে তিনি লিখেছেন সেটা কিভাবে সম্ভব হয়েছে।
উপভোগ করলেন তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দেবেন। আর যদি ভালো না লাগে বা এই ঘটনা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সেটাও কমেন্ট সেকশনেই জানাবেন আশা রাখি। আমি আবারও অনুরোধ করব যারা আমাদেরকে শুনছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করব, এবং সামনে যেহেতু ঈদ আপনাদের ঘটনা পাঠানোর জন্য অনুরোধ করব, কারণ আপনারা ঘটনা না পাঠালে ঈদটা আমাদের আসলে ঠিক ওই চমৎকারভাবে করা হয়তো হবে না। আর সেই জন্যই আমি আপনাদের সবার কাছে এই অনুরোধটা রেখে আমি পরবর্তী ঘটনায় যাচ্ছি। চলুন শুরু করা যাক। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আপনারা সবাই শেষ মুহূর্তে ঘুমানোর আগে ভূত.com শুনছেন, এটা অনেক বড় পাওয়া। আশা করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন ভালো কিছু আপনাদেরকে সবসময় উপহার দিতে পারি সেই জন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? জিজ্ঞাসা করলাম না, কারণ আপনি সর্বদাই ভালোর দলে। আমার নাম মাশরাফি মিরান শান্ত। আমার বাড়ি কুড়িগ্রাম জেলার বলদিয়া ইউনিয়নের কোনো একটি গ্রামে। বর্তমানে আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। যে ঘটনাটা বলতে চলেছি সেটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এক ঘটনা। ভূত.com-এ পাঠানো এটি আমার প্রথম ইমেল। স্টুডিওতে যাওয়া সম্ভব হবে না বিধায় আমি লিখে পাঠালাম। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, আর না পড়লেও কোনো আক্ষেপ থাকবে না, কিন্তু সত্যটা চাপা পড়ে যাবে। দিনটা ছিল গত বছরের মে মাসের 12 তারিখ, বৃহস্পতিবার। গ্রাম্য এক ক্রিকেট টুর্নামেন্ট থাকায় সেই টুর্নামেন্ট খেলতে চলে গিয়েছিলাম পাশের এক গ্রামে। আপনারা দয়া করে কেউ বৃহস্পতিবার গত বছর মে মাসের 12 তারিখ এটা মেলাতে যাবেন না। আমাদের এখানে অনেক ঘটনায় আসে যেগুলো হয়তো 1 বছর বা 2 বছরের পুরনো, সুতরাং সেই হিসেবে ক্যালেন্ডারের পাতা মেলাতে গেলে সমস্যা। যাই হোক, আমি আবারও পড়ছি। সন্ধ্যার দিকে খেলা শেষ করে রওনা হতে হতে প্রায় 7:30 মতো বেজে যায়। আমার সাথে যারা গিয়েছিল অর্থাৎ আমার ফ্রেন্ড, ওদের সবারই বাড়ি ছিল আমার বাড়ির অনেক পেছনে, অর্থাৎ তাদের সবার বাড়ি পার করে তারপর আমার বাড়ি যেতে হবে। আমরা খেলার মাঠ থেকে রওনা দিয়েছিলাম মোট 6 জন, কিন্তু একে একে সবার বাড়ি এসে যাওয়ায় সবাই বাড়ি ফিরছিল আর আমি একা হয়ে যাচ্ছিলাম। যখন আমি আমার গ্রামের প্রবেশ মুখে, তখন আর আমার পেছনে কেউ নেই, যে যার মতো বাড়ি চলে গিয়েছে। মোবাইলটা বের করে দেখি রাত 9:10। সময়টা সামান্য মনে হলেও গ্রামের মানুষদের কাছে এটা অনেক রাত। খেলাধুলার সামগ্রীগুলো বাড়ি থেকে আনা স্কুল ব্যাগটাতে ভরে তা পেছনের কাঁধে ঝুলিয়ে এই নিস্তব্ধ রাতে একা একা হেঁটে চলছিলাম। মোবাইলের ফ্ল্যাশ লাইটটাই আমার একমাত্র সম্বল। যেহেতু আমি এই গ্রামেরই ছেলে, সেহেতু গ্রামের সকল রাস্তাঘাট ও চারপাশের সকল ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর সম্পর্কে আমার বেশ ভালোই ধারণা ছিল। তখন পর্যন্ত কোনো প্যারানর্মাল বিষয় যে ঘটতে পারে এই চিন্তা আমার মাথায় আসেনি। আসবেই বা কী করে? তখন তো আমি মোবাইল চালানোতে পুরোটা মগ্ন ছিলাম। এক পর্যায়ে খেয়াল করলাম মোবাইলের চার্জ একদম 10%-এর নিচে নেমে এসেছে। চার্জ শেষ হয়ে যাওয়ায় মোবাইল চালানো বন্ধ করে শুধু ফ্ল্যাশটা জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম। যখনই মনোযোগটা মোবাইল থেকে সরিয়ে হাঁটার দিকে দিয়েছি, তখনই আমার মাথায় এলো, এতটা পথ আমি একা যাব কিভাবে? রাস্তার মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। চারপাশ একবার ভালোভাবে তাকিয়ে আবার হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি বর্তমানে যে জায়গায় অবস্থান করছি, এখান থেকে পায়ে হেঁটে আমার বাড়ি যেতে সময় লাগবে মোটামুটি 20 মিনিট। পার করতে হবে মোট 3টা ধাপ। মিনিট 5 হাঁটলেই সামনে পড়বে ছোট্ট একটা দোকান, যে দোকানটি এত রাতে খোলা থাকার কোনো প্রশ্নই আসে না। দোকান পেরিয়ে সামনে এগোলে দেখা মিলবে মস্ত একটা পুকুরের, আর সর্বশেষ একটা বাঁশ ঝাড় পেরিয়ে আমার বাড়িতে ফিরতে হবে। দোকানের পুকুর নিয়ে
তেমন একটা চিন্তা ছিল না, কিন্তু সেই ঘন বাঁশঝাড় পার করব কিভাবে, এটাই ছিল আমার ভুল চিন্তার বিষয়। কেননা এই বাঁশঝাড় কেন্দ্রিক অনেক ঘটনা বাড়ির বয়স্কদের মুখ থেকে শুনেছি। মনে মনে ঠিক করলাম, যদি খুব বেশি একটা ভয় পাই তাহলে বাড়ির কাছাকাছি এসে বাড়িতে একটা ফোন দিয়ে কাউকে এগিয়ে আসতে বলবো। রাতের ঠান্ডা আবহাওয়ার সাথে হাঁটতে হাঁটতে আমি সেই দোকানটির অনেক কাছে চলে আসলাম। দূর থেকে দেখতে পেলাম দোকানটির ভেতরে এখনো আলো জ্বলছে, তার মানে দোকানটি এখনো খোলা। আমি খুব অবাক হয়ে গেলাম, এটা ভেবেছে কাল সন্ধ্যার দিকে আমি যখন এখানে এসেছিলাম দোকানটি বন্ধ ছিল, অথচ আজ এত রাতেও দোকানটি খোলা। বিষয়টাকে তেমন একটা পাত্তা না দিয়ে আমি এগিয়ে গেলাম। আমি যখন দোকানটির খুব কাছে গেলাম তখন দেখতে পেলাম সাদা পাঞ্জাবি পরা 10 থেকে 12 জন মানুষ দোকানের বাইরে থাকা বেঞ্চে বসে আছে। আরও খেয়াল করলাম তারা সবাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এমন একটা দৃশ্য দেখে আমি আমার হাঁটার মাত্রা বাড়িয়ে দিলাম এবং মোবাইলটা অন করে বাড়ির নাম্বারে কল দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মোবাইলটা অন করে দেখি চার্জ 1% হয়ে গেছে। সেই এক ঝলক দেখার পর আমার হাতে থাকা একমাত্র সম্বলটাও আমায় একা রেখে পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার সকল উজ্জ্বলতা ম্লান হয়ে গেল। ততক্ষণে আমি সেই দোকানটা পার করে ফেলেছি। পেছনে সেই লোকগুলো এখনো দোকানে বসে আছে কিনা এটা দেখার জন্য যখন আমি পেছন ফিরে তাকালাম তখন দেখতে পেলাম সেখানে কেউ নেই, পুরো বেঞ্চ ফাঁকা। বুঝতে বাকি রইল না যে আমি কিসের পাল্লায় পড়তে চলেছি। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহর নাম নিয়ে বাড়ির রাস্তা ধরে জোরে একটা দৌড় দিলাম, কিন্তু তখন তো আর বুঝতে পারিনি যে আমার জন্য আরো ভয়ানক কিছু অপেক্ষা করছিল। দৌড়ানোর এক পর্যায়ে সেই পুকুরটির সামনে এসে দাঁড়াই। অনেক ক্লান্ত হয়ে যাওয়ায় হাত দিয়ে 2 হাঁটু ধরে মাথা নিচের দিকে দিয়ে হাঁটছিলাম। যখনই মাথা তুলে সামনের দিকে তাকিয়েছি তখনই হঠাৎ কারোর জোরালো একটা ধাক্কা অনুভব করলাম। মনে হলো কেউ যেন চুপি চুপি আমার পেছনে এসে 2 হাত দিয়ে আমাকে অনেক জোরে একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে আমি সরাসরি সেই পুকুরে পড়ি। এত রাতে পুকুরের ঠান্ডা পানিতে এভাবে যে পড়ে যাব তা কল্পনাতেও ভাবিনি। সৌভাগ্যক্রমে আমি সাঁতার জানতাম। পুকুরটা আয়তনে অনেক বড়ই ছিল। অদৃশ্য কিছু একটার ধাক্কা খেয়ে একদম পুকুরের মাঝ বরাবর এসে পড়েছি, যেখানে পানির গভীরতা অনেক বেশি। পানিতে থাকাকালীন চারপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কেউ নেই। ঠান্ডায় আমার শরীর পুরো বরফ হয়ে গিয়েছিল। পানি থেকে উঠে আসতে যাব তখন হঠাৎ আমার সাথে এমন একটা ঘটনা ঘটল যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ পানির গভীর থেকে একটা ঠান্ডা হাত আমার ডান পাটা খুব শক্ত করে টেনে ধরল। সেই জিনিসটা আমায় টেনে পুকুরের আরো গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই মুহূর্তে আমার কি করা উচিত তা আমি বুঝতে পারছিলাম না। প্রচন্ড জোরে চিৎকার করেও কোনো লাভ হচ্ছিল না, কেননা আমি আমার মুখ থেকে একটা শব্দ বের করতে পারছিলাম না। পুকুরের পানি যখন আমার ঠোঁট ছুঁই ছুঁই তখন কাঁধ থেকে ব্যাগটা খুলে প্রাণপণে সেই হাতটার সঙ্গে লড়াই করতে লাগলাম। বাম পা দিয়ে অনেক লাথি মারার পরেও সেই হাত আমাকে একইভাবে ধরে রেখেছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল এবার হয়তো আমার পা ছিঁড়ে সেই হাতের সঙ্গে তুলে নিয়ে যাবে। অসহ্য যন্ত্রণা হচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না। পুরো শরীরটা পানির নিচে, তবুও মনে হচ্ছিল আমি হয়তো কোনো চোরাবালিতে আটকে গেছি। যতই ওপরে ওঠার চেষ্টা করছিলাম ততই সেই হাত আবার আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পুকুরের পানি যখন আমার নাক ছুঁই ছুঁই তখন মনে হচ্ছিল আজই হয়তো আমার জীবনের শেষ দিন। জানি না এই হাত আমায় কেন পুকুরের গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি কোনো মানুষ তার সামনে মৃত্যুকে দেখতে পায় তাহলে সে নিজের জীবন বাঁচানোর জন্য শরীরের সর্বশক্তি দিয়ে শেষ একটা চেষ্টা করে। আমিও ঠিক সেটাই করেছিলাম। যখন বুঝতে পারলাম দম ছোট হয়ে আসছে আর নিঃশ্বাস নিতে পারছিলাম না, তখন পানির নিচে ডুব দিয়ে 2 হাত সামনে এনে সেই ঠান্ডা হাতকে অনেক জোরে জোরে আঘাত করছিলাম। কিন্তু সেই জিনিসটাকে আঘাত করতে গিয়ে আমি নিজেই ব্যথা পাচ্ছিলাম।
তার উপর আবার দমও শেষ, নিঃশ্বাস নেয়ার কোনো উপায় নেই। অবস্থা মর্মান্তিক দেখে মাথাটা পানির উপরে তুলতে চাইলাম, কিন্তু এবার আর পারলাম না। সেই জিনিসটা আমায় টেনে পানির একদম গভীরে নিয়ে চলে গেল। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি আমার বিছানায় শুয়ে, আমার চারপাশে বাবা, মা, মামা, মামি, নানা, নানি সহ আরো অনেক লোকজন দাঁড়িয়ে। আমি তাদের জিজ্ঞাসা করলাম আমি এখানে কিভাবে এলাম। ওনারা আমাকে বললেন ফজর নামাজের সময় কিছু লোক নাকি আমাকে সেই পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এরপর আমাকে দেখে চিনতে পেরে তারা আমাকে বাড়িতে নিয়ে আসে। সকলে যখন জানতে চাইল কি হয়েছিল, আমার সাথে সেদিন কি ঘটেছিল, তখন আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। শুয়ে থাকা অবস্থায় লক্ষ্য করলাম আমার ডান পাটা একেবারে অবশ হয়ে আছে। মনে হচ্ছিল শরীর থেকে ডান পাটা একদম বিচ্ছিন্ন। এরপর আমার পরিবারের পরিচিত একজন ডাক্তার এসে আমার চিকিৎসা করেন। ডাক্তার এসে চিকিৎসা করলেও আমার নানা ঘটনা বুঝতে পেরে বাড়ির পাশের মসজিদ থেকে একজন ইমামকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। ইমাম সাহেব সকল ঘটনা শুনে বলেন সেই রাতে প্রায় 1/2 শতাধিক জিন আমি যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তায় ঘোরাঘুরি করছিল। আমি দোকানে বসে থাকতে যাদের দেখেছি তারা সবাই ছিল ভালো জিন, কিন্তু আমাকে যে পেছন থেকে ধাক্কা দিয়েছিল এবং পানির নিচ থেকে আবার পা টেনে ধরেছিল তারা দুইজনই ছিল খারাপ জিনের অন্তর্ভুক্ত। হুজুরের কাছে আমার প্রশ্নটা ছিল আমি এখনো বেঁচে আছি কিভাবে, কেননা সেই রাতে সেই খারাপ জিন আমাকে এমনভাবে টেনে ধরেছিল আমার বাঁচার কোনো উপায় নেই, এমন একটা অবস্থা। হুজুর বলেন তুমি বেঁচে আছো সেই রাতে দোকানে বেঞ্চে বসে থাকা 10 থেকে 12 জন ভালো জিনের কৃপায়। তারাই তোমাকে সেই খারাপ জিনটার হাত থেকে বাঁচিয়েছে। এই ছিল আমার ঘটনা। হয়তো ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন এবং ঘটনা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। যারা আমাদেরকে কষ্ট করে ঘটনা পাঠান তারা আসলে সংগ্রহ করেন, অনেক কষ্ট করে সময় নিয়ে লেখেন এবং আমাদেরকে পাঠিয়ে অপেক্ষা করেন আপনাদের রিয়াকশন জানার জন্য। সুতরাং অবশ্যই আপনারা রিয়াকশন জানিয়ে দেবেন, আপনাদের অনুভূতি, আপনাদের কেমন লাগলো ঘটনাগুলো শুনে সেটা একটু গুছিয়ে বলবেন। সামনে ঈদ আসছে এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ঈদের স্পেশাল এপিসোডে দারুণ কিছু ঘটনা উপহার দেবার জন্য। আপনারা যারা এখনো ঘটনা পাঠাননি তাদেরকে অনুরোধ করব ঘটনা পাঠাবেন। যারা লাইভে সরাসরি অংশগ্রহণ করতে চান, আপনারা অনেকেই জানেন যে আমরা প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার ইউটিউবে তো আসি। এছাড়াও আমরা প্রত্যেক মঙ্গলবার একজন অতিথিকে নিয়ে বা একাধিক অতিথিকে নিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করি আপনাদের সাথে এবং আপনাদেরকে ঘটনা শোনাই। সুতরাং আপনারা যদি মঙ্গলবারের জন্য আপনাদের দিনটা বরাদ্দ রাখতে পারেন এবং আপনারা যদি অংশগ্রহণ করতে পারেন আমাদের সাথে, তাহলে আরো জমজমাট হয়ে উঠবে ভূত.com। আমি এই মুহূর্তে চলে যাব সেই সমস্ত ঘটনায় যে ঘটনাগুলো হয়তো আপনারা আগে কখনো শুনেছেন বা কখনোই শুনেননি, বা ঘটনাগুলো এমন যে আপনাদের বারবার শুনতে ইচ্ছে করে। এরকম কিছু ঘটনা শোনাবো। আশা করছি ভালো লাগবে আপনাদের। যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাপোর্ট করুন এবং একই সাথে যদি ঘটনা ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার দিতে ভুলবেন না। চলুন আমরা হারিয়ে যাই আরো অন্যরকম ভয়ের রাজ্যে। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন।
চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন MD সালমান খান। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আতিকুর রহমান আতিক। আমার বাসা নওগাঁ জেলা নিয়ামতপুর থানা ঘোলকুড়ি গ্রাম। আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা শেয়ার করলাম। আপনি পড়ে শোনালে অনেক খুশি হব। আমার বাবা একজন ড্রাইভার। তিনি 6 চাকার বড় ট্রাক চালান। তো বাবা সব সময় বাড়িতে দেরি করে আসেন। 12টা 1টা, কোনো দিন 3টা বাজে। একদিন প্রায় দিনের মতোই ফিরতে দেরি হচ্ছে, তাই বাবা একটা সিগারেট ধরিয়ে খেতে খেতে বাজার থেকে বাড়ির দিকে আসেন। বাজার থেকে বাড়ি খুব একটা বেশি দূরে নয়, 20 মিনিটের মতন লাগে। বাজার থেকে সোজা রেল লাইন, তারপরে হাতের ডানে একটা রাস্তা। কিছুটা পথ এগিয়ে এলে একটা কালভার্ট পড়ে, সেখানে অনেকগুলো বাঁশঝাড় আছে। তো বাড়িতে সেই কালভার্ট দিয়ে আসতে হয়। বাবা সিগারেট খেতে খেতে আসছেন, তখন কোনো সমস্যা হয়নি। যখনই কালভার্ট দিয়ে তিনি আসছেন, অর্থাৎ কালভার্ট পার হবেন, রাত 1টা কি 1:30 হবে, সামনে দেখলেন একটা বেড়াল। বাবা বিড়ালটাকে দেখে কিছু না ভেবে হাঁটতে লাগলেন। আরও কিছুটা সামনে এগিয়ে এসে তিনি দেখলেন বিড়ালটি একটি কুকুরে পরিণত হলো। তাও তার মনে সাহস নিয়ে তিনি সামনে এগোতে থাকলেন। কিন্তু কিছুদূর যাওয়ার পরে দেখলেন কুকুরটি একটি গরুর বাচ্চায় পরিণত হলো। আমাদের এলাকায় বাছুর বলে এটিকে। সেই কুকুরকে গরুর বাচ্চার রূপ নিতে দেখে বাবা ভয়ে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে পাশের বাড়ির একজনের ঘুম ভেঙে যায়। তিনি তখনই ওখানে গিয়ে দেখেন এই অবস্থা। বাবার এই অবস্থা দেখে উনি আরও মানুষ ডেকে পরে বাবাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনার পরের দিন বাবার অনেক জ্বর আসে। বাবার এমন অবস্থা দেখে ওখানে কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ বলে, বড় বিপদ থেকে বেঁচে গেছো, তা না হলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। এই বলে তিনি বাবাকে তাবিজ এবং পানি পড়া দেন। তারপর থেকে বাবার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। বাবার সাথে ঘটা ঘটনাটি এতটুকুই ছিল। জানি না কেমন লাগবে। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হয়নি। আমার বাবা একটু সুস্থ হওয়ার পরে ট্রাকে আবারও মাল লোড করে নরসিংদী যাচ্ছিলেন তিনি। হঠাৎ বাবার ট্রাক বন্ধ হয়ে গেল। আশেপাশে কেউ নেই। বাবা গাড়ি থেকে নেমে টর্চ লাইট দিয়ে গাড়ির কন্ডিশন সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে লাগলেন। হঠাৎ করে বাবা লক্ষ্য করলেন কেউ পাশ দিয়ে যেন চলে গেল। বাবা হয়তো ভাবলেন তার মনের ভুল। হঠাৎ করে বন্ধ হয়ে গেল বাবার টর্চ লাইট। অনেক ভয় করতে লাগলো তার। হাত কয়েক দূরে গাছের আড়ালে খসখস শব্দ হচ্ছে। বাবা ভাবছেন কোনো কুকুর বেড়াল হবে, কিন্তু লক্ষ্য করে দেখলেন সেই গাছের আড়ালে অনেক বড় একটা আগুনের গোলা এ ডাল থেকে ও ডালে ছোটাছুটি করছে, গুঙানির মতো আওয়াজ করছে। বড় একটা সাপ ফনা তুলে বাবাকে ছোবল মারতে আসছে। বাবা ভয়ে চুপসে গেলেন। তারপরে ঘটল অদ্ভুত এক ঘটনা। বাবার ট্রাকটি একা একা স্টার্ট হয়ে গেল। সামনের হেডলাইটগুলো একা একাই জ্বলে উঠল এবং সেই ট্রাকটি আস্তে আস্তে বাবার দিকে ধেয়ে আসতে লাগলো। বাবা কি করবেন বুঝতে পারছেন না। তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে গহীন জঙ্গলে ঢুকে পড়লেন। সেখানে দেখলেন অনেকগুলো মানুষের অবয়ব। এবার কিছুটা স্বস্তি পান তিনি। কাছে যেতে বাবা দেখলেন সেগুলো কোনো মানুষ না। না আছে তাদের চোখ, না আছে তাদের মুখ, কারো কারো মাথাও নেই। বাবা এবার আরো ভয় পেয়ে যান। ওই লোকগুলো অনেক চিৎকার করছিল, বলছিল এবার তোকে আমরা শেষ করে ফেলবো। বাবা মাটিতে অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালবেলায় বাবার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন তিনি একটা ভাঙা কবরের পাশে শুয়ে আছেন। শরীরে প্রচণ্ড পরিমাণের জ্বর, খুব ক্লান্ত লাগছে। তারপর বাসায় জানাজানি হলে বাবাকে পাশের একটা হসপিটালে ভর্তি করানো হয়। 10 দিন হসপিটালে থেকে সুস্থ হন তিনি। এই ছিল বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। অনেকগুলো ঘটনার সাক্ষী হয়েছেন তিনি। আমি ঘটনাটি ইচ্ছে করেই পড়েছি, কারণ এরকম ঘটনা আমি অহরহ পাই। সাধারণত পড়ি না। ঘটনাগুলো হয় কি যে অনেকে শুনে অবিশ্বাস করেন এবং আমি আসলে কোনো দ্বন্দ্বে জড়াতে চাই না, কিন্তু একই ঘটনা, একই টাইপের ব্যাপার যখন অনেকে বলেন তখন সেটার কোন ব্যাখ্যা দেব আমি সেটা জানা নেই। এই বিচারের ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আর এটাই ছিল আমাদের এই সপ্তাহের ঘটনা। খুবই ছোট একটা ঘটনা শুনিয়েছি। ইনশাল্লাহ আগামীতে আরো বড় ঘটনা শোনাবো। কয়েকদিন বড় ঘটনাও শুনেছেন আপনারা। আজকের ঘটনাটি একটু ছোট হয়ে গেল, কিন্তু এই ঘটনাটি আমি চেয়েছিলাম যে আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনাদের মতামত শুনি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, এবং এটা হ্যালোউইনের মাস, হ্যালোউইনের স্পেশাল এপিসোড আমরা বলতে গেলে এখন থেকে শুরু করে ফেলেছি, যদিও এর শেষের দিকে চলে যাব আমরা টরন্টোতে। এখন বাংলাদেশে চলছে, এবং সুকান্ত মাইতির ঘটনাটি শোনার পরে আমরা এখন যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি একটি অডিও ক্লিপ পাঠিয়েছেন ফারহানা, এবং তিনি ঢাকা থেকে এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের অবশ্যই জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন সেই আশা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম ফারহানা, আমি ঢাকাতেই থাকি। ভূত এফএম আমার খুব পছন্দের একটা শো, তবে পারিবারিক ও ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে আমি রেগুলার ভূত এফএম শুনতে পারি না। তবে যখনই আমি ফ্রি থাকি তখনই ভূত এফএম শুনি। তো আমি ভূত এফএম এ আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে চাই। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে চাই ভাইয়া, এই ঘটনাটি এর আগেও আমি মেইল করে পাঠিয়েছিলাম, তবে কিছু প্রবলেমস এর কারণে আমি সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করে বা মেইল করে পাঠাতে পারিনি। তাই আমি আজকে আবার ভয়েস রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটি পাঠাচ্ছি। যদি এই ঘটনাটি ভাইয়া সিলেক্ট হয়ে যায়, তাহলে আমার সাথে আরো ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, সেগুলো শেয়ার করব। তো যাই হোক ভাইয়া, সরাসরি ঘটনায় চলে যাই। ভাইয়া আমি আগে বলে রাখি, আমার পরিবারে আমরা 5 জন সদস্য। আমার আব্বু আম্মু, আমার বড় বোন, আমি আর আমার ছোট ভাই। আর আমার ছোট ভাই অনেক ছোট, ও ক্লাস 3-তে পড়ে। তো যাই হোক ভাইয়া, 2022 সালের অক্টোবর মাসের 13 তারিখে আমার বোনের হঠাৎ পেটে ব্যথা হয়। তো ফার্স্টে পেটে ব্যথা খুব একটা বেশি ছিল না, এই পেটে ব্যথাটা 7 দিন ছিল, বাট খুব একটা বেশি ছিল না। তো যেহেতু একটা ব্যথা 7 দিন স্টে করছিল, এর জন্য আমরা আমার বোনকে নিয়ে একটা হসপিটালে যাই। সেখানে কিছু ট্রিটমেন্ট করার পরে জানা যায় যে আমার বোনের অ্যাপেন্ডিসাইডের ব্যথা আছে, প্রবলেম আছে। তো যেই হসপিটালে আমরা প্রথমে তার ট্রিটমেন্ট করি, সেখানে শুধুমাত্র টেস্ট করা হয়, সেখানে কোনো ধরনের অপারেশন করা হয় না। সেজন্য ভাইয়া ডাক্তাররা আমাদেরকে সাজেস্ট করে যে আমরা অন্য যে কোনো একটা ভালো হসপিটালে আমার বোনের অ্যাপেন্ডিসাইডের জন্য ডাক্তার দেখাই। তো ওনারা যেভাবে বলে ওইভাবেই আমরা করি। তো আমি হসপিটালটার নাম নিচ্ছি না, যেহেতু এটা খুব পপুলার একটা হাসপাতাল, নাম করা হাসপাতাল, হয়তো আমি নাম নিলে এটার এফেক্ট পড়তে পারে, সেজন্য আমি হাসপাতালটার নাম নিচ্ছি না। তো আমরা সেকেন্ড টাইম যে হসপিটালটাতে যাই, সেখানে যাওয়ার পর ডাক্তার আমার বোনকে চেক আপ করে বলে যে আমার বোনের অ্যাপেন্ডিসাইডের প্রবলেমস আছে, আর তাকে আর্লি অপারেশন করে ফেললেই এটা ভালো হবে। তো ওনার ডাক্তাররা সাজেস্ট করে যে ওই দিনই আমার বোনকে হাসপাতালে ভর্তি করার জন্য। ইভেন আমরা ডাক্তারের সাজেস্ট অনুযায়ী ওই দিনই আমার বোনকে হসপিটালে ভর্তি করি। তো হাসপাতালটা আমার বাসা থেকে কিছুটা দূরে ছিল ভাইয়া, আর আমার ছোট ভাই ছোট হওয়ার কারণে আমার আম্মু আমার বোনের সাথে স্টে করতে পারেনি হসপিটালে, আমাকে রেখে আছে। তো এর আগে পরে আমি কখনোই ভাইয়া হাসপাতালে ছিলাম না, এটাই আমার প্রথম হাসপাতালে থাকা। তো আমার আম্মু আব্বু আমার বোনকে হাসপাতালে ভর্তি করে তারা বাসায় চলে আসে। তো ওই রাতে ভাইয়া কোনো রকমের কোনো প্রবলেম হয় না। আর আমরা ভাইয়া হাসপাতালে একটা ওয়ার্ডে ছিলাম, যেহেতু ওয়ার্ডে অনেক লোক থাকে, তো দেখা যাবে যে সময়টা ভালো যাবে বা সবার সাথে কথা হবে, মিলেমিশে থাকা যাবে, এই কারণে শুধুমাত্র আমরা ওয়ার্ড নিয়েছিলাম। তো আমরা একটা সিট নেই, ওই এক সিটে আমার বোন ছিল আর আমি ফ্লোরে বিছানা করে থাকতাম রাতে। তো প্রথম রাতে ভাইয়া কোনো প্রবলেম হয়নি। পরের দিন সকালে ডাক্তার আসে, যেদিন আমরা ভর্তি করি আমার বোনকে, তার পরের দিন সকালে ডাক্তার আসে, এসে আমার বোনকে চেক আপ করে
আমার বোনের অপারেশনের ডেট ফিক্সড করে। তারা ভর্তি তৃতীয় দিন আমার বোনকে অপারেশনের কথা বলে। তৃতীয় দিন সকাল 11টায় আমার বোনের অপারেশন হবে, এটা আমাদের জানায়। তো যাই হোক ভাইয়া, তৃতীয় দিন আমার অপারেশন যখন হয় আমার বোনের, তখন আমার আব্বু আম্মু আসে। আমার বোনকে সকাল 11টায় অপারেশন থিয়েটারে নিয়ে হয়, আর তাকে পোস্টিং রুমে দিতে দিতে অলমোস্ট 3:30 বেজে যায়। তো ভাইয়া বলে রাখি, অপারেশন থিয়েটারের সামনে অথবা পোস্টিং রুমের সামনে ওই হসপিটালে মানে ঘুমানোর মতন বা রাত কাটানোর মতন কোনো সিস্টেম নাই। সেখানে জাস্ট কয়েকটা বসে ওয়েট করার মতো চেয়ার দেয়া, এছাড়া আর কিছুই ছিল না। আর বলে রাখি ভাইয়া, হাসপাতালটা 12 তলা। তো হাসপাতালের 10 নম্বর ফ্লোরে হচ্ছে স্টুডেন্টসদের ক্লাস করানো হয়, আর 12 নম্বর ফ্লোর যেটা, সেটা তখন শুধুমাত্র করা হয়েছে, তবে সেটা তখন পর্যন্ত ওপেন হয়নি। জাস্ট কমপ্লিট করা, ওপেন হবে আর কিছুদিন পরে, এমন টাইমে আমরা হসপিটালে যাই। আর আমার বোনের অপারেশনটা হয় ভাইয়া 6 তলায়, আর আমাদের মানে ওয়ার্ডটা ছিল বা যে ওয়ার্ডে আমরা ছিলাম সেটা ছিল 11 তলায়। তো যাই হোক, আমার বোনকে পোস্টিং রুমে দেওয়ার পর আমার আব্বু আম্মু ওই দিন রাতের 11:30 তারা বাসায় চলে আসে। তো ওই রাতে যেহেতু বেড খালি ছিল, আর আমি ভাই আগেই বলেছি যে আমি ফ্লোরে ঘুমাতাম, তো ওই রাতে আমার বোনকে 6 তলায় পোস্টিং রুমে রাখা হয়, আর বেড খালি থাকার কারণে আমি ওই রাতটা 11 তলায় বেডেই ছিলাম। তো রাতের 11:30টার দিকে বা এরকম হবে, আমার আব্বু চলে আসার সময় আমাকে বলছে যে আমার বোনকে কিছুক্ষণ পর পর যে পোস্টিং রুমে দেখে আসার জন্য, যে তার কোনো প্রবলেমস হচ্ছে কিনা। তো আব্বু যেরকমটা বলে আমি ওইরকমটাই করার ট্রাই করি। আমি ভাইয়া রাতে 12:30টায় একবার আমার বোনকে দেখে আসি পোস্টিং রুমে, 11 তলা থেকে নেমে 6 তলায় যে আমি পোস্টিং রুমে দেখে আসি। তো কোনো প্রবলেম ছিল না, যার জন্য আমি আবারও উপরে 11 তলায় রুমে চলে আসি, ওয়ার্ডে। তো আসার পরে ভাইয়া আমি বেডে ঘুমিয়ে যাই। রাতের 2:30টার দিকে একজন নার্স এসে আমাকে বলে যে আমার বোনের কিছু প্রবলেমস হচ্ছে নিচে পোস্টিং রুমে, আমাকে এক্ষুনি বলছে ডাক্তার যেতে। তো ভাইয়া আমি খুব আর্লি তাড়াহুড়ো করে তখনই আমি 2:30 বাজে আমি 11 তলা থেকে 6 তলা নেমে যাই আমার বোনকে দেখার জন্য। তো আমি ভাইয়া রুমে যে দেখি যে ওইখানে কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না, আমার বোন একেবারেই স্বাভাবিক ছিল, নর্মাল ছিল। আর আমি পোস্টিং রুমে যেয়ে দেখি ওইখানে কিছু নার্স ছিল, কিছু ডাক্তার ছিল। আমি তাদেরকে জানাই যে আমার বোনের কি প্রবলেম, আমাকে কেন ডাকা হয়েছে। তখন তারা আমাকে একটা বিষয় বলে যে তারা আমাকে ডাকেনি, মানে আমাকে তারা নক দেয়নি বা ডাকেনি, আমার বোন সম্পূর্ণ সুস্থ আছে। তো তখন ভাইয়া আমি ব্যাপারটা খুব একটা সিরিয়াসলি নিইনি। আমি পোস্টিং রুম থেকে বেরিয়ে আমি লিফটে উঠি। আর আমরা সবাই জানি যে লিফটে অলওয়েজ একটা ফ্লোর বেশি কাউন্ট করা হয়। আই মিন, যদি আমরা 6-এ ক্লিক করি তাহলে সেটা 7 ফ্লোরে যে থেমে যাবে, এরকম। তো ভাইয়া যেহেতু অনেক রাত ছিল, ওই সময়ে পোস্টিং রুমের সামনে বা অপারেশন থিয়েটারের সামনে কেউই ছিল না, শুধু আমি একাই ছিলাম, আর লিফটেও কেউ ছিল না। তো ভাইয়া আমি লিফটে উঠে লিফটের 10 নম্বর ফ্লোরে ক্লিক করি, যেহেতু আমি 11 তলায় যাব। আর আমরা সবাই জানি যে লিফটের ভিতরে একটা ছোট মনিটর থাকে যেখানে ফ্লোর গুলো শো হয়, আমরা কত নম্বর ফ্লোরে নামছি সেটা শো হয়। তো ভাইয়া আমি লিফটের 10-এ ক্লিক করি। ক্লিক করার পরে লিফট তো রানিং হয়, স্টার্ট হয়। তো আমি ভাইয়া মনিটরের দিকে তাকিয়ে দেখি যে লিফটের 10 নম্বর ফ্লোর শো করছে, তার মানে আমি 11 নম্বর ফ্লোরে চলে আসছি। তো আমি লিফটের 10 নম্বর ফ্লোরে দেখে আমি ভাইয়া নেমে যাই, লিফট থেকে নেমে আমি সোজা তাকিয়ে দেখি যে আমি 11 নম্বর ফ্লোরে না, আমি 9 নম্বর ফ্লোরে। তখন আমার ব্যাপারটা একটু খটকা লাগে যে আমি লিফটের মনিটরে 10 দেখেছি, তাহলে আমি 9 নম্বর ফ্লোরে কিভাবে আসলাম। তো ভাইয়া আমি তখন মনে করি যে না, হইতে পারে এটা আমার দেখার ভুল। তো আমি আবারও লিফটে উঠে যাই। এগেইন আমি লিফটে উঠে আমি আবারও লিফটের 10 নম্বর ফ্লোরে ক্লিক করি। ক্লিক করার পর ভাইয়া 2-3 সেকেন্ড লিফটটা চলার পরে আমি আবারও মনিটরের দিকে তাকিয়ে দেখি যে লিফটের 10 নম্বর ফ্লোর শো করছে। তো ভাইয়া আমি আবারও লিফট থেকে নেমে যাই। এবার আমি যেটা দেখি যে আমি 12 নম্বর ফ্লোরে, সেই ফ্লোরটা যেটা তখন পর্যন্ত ওপেন ছিল না। তো এবার আমি ভাবলাম যে হয়তো লিফটের কোনো টেকনিক্যাল প্রবলেমস হতে পারে। তো আমি ভাইয়া ভাবছি যে না, যেহেতু একটা ফ্লোর নিচে 12 তলায় আছি, 11 তলায় যাব, একটা ফ্লোর সিঁড়ি দিয়ে নেমে গেলে আমি 11 নম্বর ফ্লোরে চলে যাব। তো এটা ভেবে ভাইয়া আমি সিঁড়ি থেকে নামতে থাকি। তো একটা ফ্লোর নেমে ভাইয়া আমি জাস্ট শকড হয়ে যাই।
আমি সেই একটা ফ্লোর থেকে নেমে দেখি যে আমি 9 তলায় আবার চলে আসছি। মাঝের 11 তলা আর 10 তলা তখন অব্দি আমি খুঁজে পাচ্ছি না। তো 9 তলায় যখন আমি যাই ভাইয়া, যে দেখি ওইটা একটা শিশু ওয়ার্ড, ওইখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে ভিতরে, আর সামনে মানে কেচি গেটের সামনে কিছু ডাক্তার বসে আছে, তবে তারা আমার দিকে অনেকটা রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। তো যাই হোক ভাইয়া, আমি অনেকটা ভয় পেয়ে যাই। ভয় পেয়েও আমি একজনকে জিজ্ঞেস করি, একজন নার্সকে জিজ্ঞেস করি যে আমি 11 তলায় যাব, আমি তো লিফটে এসেছি, প্রবলেম হয়েছিল, আর আমি সিঁড়িতে এসেও আমি 11 তলা খুঁজে পাচ্ছি না, তো যদি আপনি হেল্প করতেন তাহলে ভালো হইতো। তো উনি আমাকে যেটা বললো যে আপনি এক কাজ করেন, আপনি সিঁড়ি দিয়ে একটা ফ্লোর উপরে যান, একটা ফ্লোর উপরে গেলেই আপনি 11 তলা পাবেন। তো ভাইয়া, যেহেতু আমি 9 নম্বর ফ্লোরে ছিলাম, আমি একটা ফ্লোর উপরে গেলে আমি 10 নম্বর ফ্লোর পাবো, বাট উনি আমাকে বলছে যে আপনি একটা ফ্লোর উপরে গেলে 11 নম্বর ফ্লোর পাবেন। তখন ভাইয়া আমি যেহেতু একটু নার্ভাস ছিলাম, আমি ব্যাপারটা অতটা সিরিয়াসলি নিইনি। ওনার কথায় আমি একটা ফ্লোর উপরে উঠি। তো ভাইয়া, একটা ফ্লোর উপরে উঠে আমি দেখি যে আমি এগেইন 12 তলায়, মানে মাঝের 10 তলা আর 11 তলাটা তখন অবধি আমি দেখতে পাচ্ছি না। তো ভাই, যেহেতু আমি থার্ড টাইমও আমি 12 তলায় মিস্টেক হয়ে আমি 12 তলায় চলে গেছি, তো এটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই। আর 12 তলা ভাইয়া সম্পূর্ণ অন্ধকার ছিল, তো এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। তো ভাই, আমি কি বলবো, কাকে ডাক দিব, যেহেতু অনেক রাত ছিল, আশেপাশে কাউকে দেখছি না। তো আমি ভয়ে অনেকটা শকড হয়ে যাই, ইভেন আমি কোনো কথাও বলতে পারতেছিলাম না। আর আমার হাতে ভাইয়া তখন ফোন ছিল, তবে আমার মাইন্ড কাজ করতেছিল না যে আমি কাউকে ফোন দিব, এরকম একটা ব্যাপার ছিল। তো হঠাৎ করে ভাইয়া একজন গার্ড এসে আমাকে ডাক দিয়ে বলে যে আপনি এত রাতে 12 নম্বর ফ্লোরে কি করছেন এই অন্ধকার ফ্লোরে। উনি যখন আইসা ভাইয়া ডাক দেয়, আমি জাস্ট চমকে যাই। তো ওনার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তাকে আমি একটা কথাই বলছিলাম যে ভাইয়া আমাকে 11 নম্বর ফ্লোরে কষ্ট করে নিয়ে যান, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো উনি ভাইয়া আমাকে 11 নম্বর ফ্লোরে নিয়ে যায়। 11 নম্বর ফ্লোরে নিয়ে যাওয়ার পর আমি ওয়ার্ডে ঢুকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত 3:30 বাজে, 3:20 সামথিং এরকম বাজে, অলমোস্ট 3:30। তো ভাইয়া, আমি অবাক হয়ে যাই যে আমি রাতের অলমোস্ট 2:30টার দিকে হবে, আমি লিফটে উঠি। আর এরপরে আমার সাথে কি হয় আমার মনে নাই, আমি প্রায় 50 মিনিট পরে আমি 11 তলায় আসি। তাহলে এই 50 মিনিট আমি কোথায় ছিলাম, আর কেনই বা আমার বারবার 12 তলা আর 9 তলা ফ্লোরটাই শো হচ্ছিল, 10 তলা আর 11 তলা কেন শো হচ্ছিল না? তো এই বিষয়টা আমি ওই রাতে একটু চিন্তা করার পর ভাবলাম যে হতে পারে এটা আমার মিস্টেক, এর জন্য ভাইয়া আমি আর এই বিষয়টা সিরিয়াসলি নেইনি। তো যেদিন এই ঘটনাটি ঘটে যে রাতে, তার পরের দিন দুপুরবেলা আমার বোনকে রিলিজ দেওয়া হয়, আর আমার বোনকে বেডে রাখা হয়, বেডে এনে দেওয়া হয়। তো ভাইয়া, যেটা হয়, আমার বোনকে যেদিন বেডে দেয়, ওয়ার্ডে বেডে দিয়ে আসে, সেই দিন ভাইয়া আমি যখনই ওয়াশরুমে যাই তখনই সামহাও কেউ একজন এসে আমার ওয়াশরুমে নক করতো। তো আমি বলে রাখি ভাইয়া, ওইখানে 2টা ওয়াশরুম ছিল, একটা ওয়াশরুম একটু বড় ছিল আর একটা ওয়াশরুম ছোট ছিল। তো যেটা বড় ছিল সেটা সবার জন্য কমফোর্টেবল ছিল, এর জন্য ভাইয়া আমি ওই ওয়াশরুমটাই বেশি ইউজ করতাম। তো যেদিন আমার বোনকে ওয়ার্ডে দেয়া হয় সেদিন ভাইয়া আমি ওয়াশরুমে যখনই যাই তখনই আমার ওয়াশরুমে নক হয়। আর নকটা অনেকটা এরকম ভাইয়া যে ফার্স্টে একটা মানে নক করে, একবার নক করে, দেন 1 থেকে 2 মিনিট যায়, দেন আবার আরেকটা নক করে, এরকম করে যখন থার্ড টাইম নক করতে আসছে তখন ভাইয়া কন্টিনিউয়াসলি নক করে। তো আমি বলে রাখি ভাইয়া, সেই ওয়াশরুমের পাশে একজনের বেড ছিল। তো আমি ওয়াশরুম থেকে বের হয়ে আমি প্রথম দিন ভাবি যে না হতে পারে ওই আন্টিদের বা আশেপাশে যারা আছে পেশেন্ট তাদের হয়তো কোনো প্রবলেমস হচ্ছিল বিধায় তারা নক করে। তবে ভাই, আমি এই ব্যাপারটা লক্ষ্য করি যে আমি যখনই ওয়াশরুমে যেতাম তখনই দরজায় নক হইতো। সেটা ভাইয়া যখনই যেতাম, সেটা দিন হোক রাত হোক, অলওয়েজ মানে আমি ওয়াশরুমে গেলেই দরজাটা নক হইতো। তো এই বিষয়টা একটা সময় আমাকে রাগায়া দেয়। তো আমি ওয়াশরুম থেকে বের হয়ে ওয়ার্ডে সবার উদ্দেশ্যেই বলি যে ওয়াশরুমে মানুষ কোনো মানে ঘুরতে যায় না, এখানে একটা ন্যাচারাল ওয়ার্কের জন্য যায়, কেন আপনারা এত বারবার নক করছেন? তো ওয়াশরুমের পাশে যে বেডটা ছিল, ওইখানে যে আন্টি ছিল উনি আমাকে জানাচ্ছে যে
ওইখানে কেউই নক করেনি, দরজায় তারা কেউই নক করেনি, ইভেন কোনো পেশেন্ট অথবা পেশেন্টের গার্ডিয়ান কেউই দরজায় নক করেনি। তখন ভাইয়া আমি একটু চমকে যাই যে তাহলে এতক্ষণ ধরে দরজায় নক করছেটাকে। তো আমি এই বিষয়টা ওই আন্টিকেও কিছু না জানাই, আর আমার বোনকেও আমি কিছু জানাইনি। তো এটা ভাইয়া পঞ্চম রাতের ঘটনা, পঞ্চম দিন যেদিন আমি রাতে ঘুমানোর সময় ভাইয়া তখনও প্রায় 1:30-2টা বেজে যায়। তো আমি আমার ঘুম চলে আসে, আমার চোখটা লেগে আসার সাথে সাথে ভাইয়া আমি শুনতে পাই যে কেউ একজন আপনার হসপিটালে যে থাই গুলো থাকে সেই থাইয়ে কেউ একজন নক করছে। তো আমার ঘুমটা তখন ভেঙে যায় যে সাডেনলি এত রাতে থাইয়ে কে এত কন্টিনিউয়াসলি নক করছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি যে ওয়ার্ডের প্রত্যেকটা পেশেন্ট, প্রত্যেকটা গার্ডিয়ান ঘুমাচ্ছে, সবাই ঘুমিয়ে আছে, ওয়ার্ডের দরজা লক করা। তাহলে আমি ভাবতেছিলাম যে তাহলে থাইয়ে কে নক করছে। তো এটা ভাবতে ভাবতে ভাইয়া আমি আবারও ঘুমিয়ে যাই। তো যখন আমি ঘুমিয়ে যাই সাডেনলি শুনি যে আমার কানের পাশে একটা মেইলি কণ্ঠে কেউ একজন খুব জোরে খিলখিল করে হাসছে এরকম। তো এই সাউন্ডটা শোনার সাথে সাথে ভাইয়া আমি আবার ঘুম থেকে উঠে যাই। উঠে যাওয়ার পর আমি চারোদিকে তাকাই, আবার সব দিকে তাকাই দেখি যে না, এবারও সেম ওয়ার্ডের সব পেশেন্ট, সব গার্ডিয়ান সবাই ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে হতে পারে বাহিরের হাসপাতালে, যেহেতু বাহিরের হয়তো কেউ এসে হাসছে। তো আমি ওয়ার্ডের থেকে বের হয়ে ভাইয়া যেটা দেখি, বাহিরে একটা মানুষও ছিল না, একজনও ছিল না, না কোনো ডাক্তার না কোনো নার্স, কেউ ছিল না। তাহলে আমার কানের কাছে এসে ওই অট্ট হাসিটা কে দিয়েছিল? তো এটা ভাবতে ভাবতে আমি আবারও ওয়ার্ডে যাই, যে আবার শুয়ে পড়ি। আমি এর মাঝে ভেবেছিলাম যে আমার বোনকে ডাক দিব, বাট আমার বোন সিক, তার জন্য তাকেও আর ডাক দেওয়া হয়নি। তা আমি সেকেন্ড টাইম যখন আমি আবারও ঘুমিয়ে পড়ি, তখন সেম ওয়েতে এসে কেউ একজন থাইতে নক করছে। তো ভাইয়া আমি এটা শোনার পর আমি আর এবার চোখ খুলিনি, আমি চোখ বন্ধ করে রেখেছিলাম, কারণ আমি ভাবতেছিলাম যে এবার আমি শুনতে চাই যে কে কাজটা করছে, কে নক করছে বারবার। তো আমি সজাগ হয়ে যাই, বাট আমি চোখ খুলিনি। এমন সময় ভাইয়া আমার কানের কাছে এসে আবারও একটা হাসির শব্দ শোনা যায়। তো আমি ঘুম থেকে উঠে যাই, উঠে এবার সেম জিনিসই দেখি যে সবাই ঘুমাচ্ছে, তো আমার কানের কাছে এসে হাসছেটাকে। তো ভাই এই টাইমে আমি ভাবলাম যে না, আমি আর নিচে ফ্লোরে থাকবো না, আমি একটু কষ্ট হলো আমার বোনের পাশে আমি বেডেই থাকবো। তো ওই রাতটা আমি বোনের পাশে বেডেই ছিলাম। তো ভাইয়া ফজরের যে যখন আজানটা, আমার বেডে উঠার কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা পরে ফজরের আজান হয়ে যায়। আজান হওয়ার পরে আমি দেখি যে একজন আন্টি ঘুম থেকে উঠে উনি নামাজ পড়ে উযু করে কোরআন শরীফ পড়তেছে, হসপিটালে উনি কোরআন শরীফ পড়তেছে। তো তখন আর আমি ওনাকে কিছু বলি না। সকাল 11টার সময় আন্টি আর আমি ভাইয়া কেবিন না, আমরা ক্যান্টিনে যাই খাবার খেতে। তো ক্যান্টিনে যখন আন্টি আর আমি খাবার খেতে যাই, পাশের বেডের আন্টি, তখন আমি আন্টিকে জিজ্ঞেস করি যে আন্টি গতকাল রাতে এরকম কিছু থাইয়ের শব্দ, কেউ নক করছে এরকম শব্দ হচ্ছিল, আপনি কি এরকম ধরনের কোনো শব্দ পেয়েছিলেন কিনা? তখন আন্টি বলে যে আন্টিও সেম শব্দগুলো পাচ্ছিল, কেউ একজন এসে থাইতে নক করছে, কেউ একজন তার কানের কাছে এসে হাসতেছে, এরকম ধরনের শব্দ সেদিন রাতে উনিও ফিল করে। যার জন্য ভাইয়া উনি ফজরে ঘুম থেকে উঠেই আগে উযু করে উনি কোরআন শরীফ পড়তে বসে। তো আমি আন্টিকে জানাই যে আন্টি, আমি ভেবেছিলাম যে এটা হয়তো আমার একার সাথেই হচ্ছে। তো আন্টি জানায় না, শুধু এটাই না, উনিও যখন ওয়াশরুমে যায় তখন উনি শুনে যে কেউ একজন ওয়াশরুমের নক করছে। তো ভাইয়া আমরা দুইজনই অনেকটা ভয় পেয়ে যাই। ঘটনাটি হয়তো এখানে স্টপ হইলে ভালো হইতো। তো ভাইয়া ওই দিন যেটা হয় সেটা হয়ে যায়। তো এরপরে 6 নাম্বার রাতে আমাদের আর কোনো প্রবলেম হয় না। তো 7 নাম্বার ডে, যে আমি হসপিটালে 8 দিন ছিলাম, তো 7 নাম্বার দিনটা যেটা হয় সেদিন সকালবেলা ভাইয়া পাশের, আমি বলেছিলাম যে ওয়াশরুমের পাশে একটা বেড ছিল, ওইখানে একজন আন্টি ছিল। তো ওই আন্টির মেয়ে আন্টির সাথেই থাকতো, আর ওনারা ভাইয়া 28 দিন হসপিটালে ছিল, স্টে করেছে 28 দিন।
তো আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে যে যার মতন কাজ করতেছি, পেশেন্টদের যতটুকু সেবা দেয়া দরকার আমরা সবাই দিচ্ছি। এরকম সময় ভাইয়া ওই ওয়াশরুমের পাশের বেডে যে আন্টি ছিল, ওনার মেয়ে ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার জন্য ও বেড থেকে দাঁড়ায় জাস্ট 2 কদম সামনে গিয়েছে, আর ওর সাথে সাথে সেন্সলেস হয়ে ওইখানেই পড়ে যায়। তো ওই মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে সাথে সাথে ডক্টররা আসে। ডক্টররা ভাবে যে হয়তো ওর কোনো ফিজিক্যালি কোনো প্রবলেমস আছে বিধায় ও অজ্ঞান হয়ে গিয়েছে, যেহেতু ও হসপিটালে 28 দিন স্টে করছে। তো ডাক্তাররা এসে চেক আপ করার চেষ্টা করে, বাট কোনোভাবেই মেয়েটার জ্ঞান আসতেছিল না। এভাবে ভাইয়া অলমোস্ট 2 থেকে 3 মিনিট হয়ে যায়, ওর জ্ঞান ফিরছে না। হঠাৎ করে ভাইয়া মেয়েটা কি বলে, ওর চোখগুলো খুলে, ইভেন সাথে সাথে ওর চোখের মনি সাদা অংশ যেটাকে বলে, সেই অংশটা ভাইয়া সম্পূর্ণ লাল হয়ে থাকে। সম্পূর্ণ ওর সাদা অংশ লাল হয়ে থাকে। ওর চোখগুলো এত বড় হয়ে যায় যে মনে হচ্ছিল ওর চোখ থেকে এখনই ব্লাড চলে আসবে। তো এরকম হয়ে যায় ওর চোখের অবস্থা। আর ও ভাইয়া মুখে কোনো শব্দ করতে পারছিল না। ও শুধু ওর গলাটাকে খুব জোরে জোরে প্রেসার ক্রিয়েট করে গলাটাকে ম্যাসাজ করলে আমরা যেরকম করি ওইভাবে ডলতেছিল। আর ভাইয়া আমি বুঝাতে পারছি না, মাছ যখন পানি থেকে উঠানোর পর একটা মাছ যেভাবে ছটফট করে, এই মেয়েটা সেম ওয়েতে ছটফট করতেছিল। চোখগুলো থেকে মনে হচ্ছে রক্ত পড়বে, মুখ দিয়ে ও কোনো কথা বলতে পারতেছিল না, আর ওর গলাটা কন্টিনিউয়াসলি খুব জোরে জোরে ডলতেছিল। আর ভাইয়া ওর বুকের ভিতরে খুব জোরে জোরে থাপ্পড় দিচ্ছিল। তো এটা দেখে ওয়ার্ডের সবাই অনেকটা ভয় পেয়ে যায়। তো ওই মেয়েটার মা তখন বলে, আন্টি বলে যে ওকে কেউ পানি দাও। তো পাশের বেডের আরেকটা আপু, তার কাছে তখন ভাইয়া 2 লিটার একটা পানির বোতল, সম্পূর্ণ বোতলটাই ভরা ছিল, ওই মেয়েটাকে দেয়। ভাইয়া আমি জানি না বিলিভ করবেন কিনা, সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে মেবি হবে, 4 সেকেন্ডের বেশি হবে না, হাইস্ট গেলে হয়তো 5 সেকেন্ড হতে পারে। এর ভিতরে মেয়ে ভাইয়া 2 লিটার পানি শেষ করে ফেলছে। আর পানিটাকে ও এত স্পিডে খাইছে ভাইয়া যে ওর শ্বাসের টানের কারণে পানির বোতলটা পুরো দুমড়ায় মুচড়ায় গেছিল। ও এত স্পিডে ভাইয়া পানিটা টানছিল। তো ওই পানির বোতলটা যখন শেষ হয়ে যায়, তখন ওই মেয়েটা পানির বোতল ফেলে দিয়ে ও ইশারায় আবারও পানি দেওয়ার কথা বলে। তো ওর মাও বলে যে হ্যাঁ ওকে আবার পানি দাও। দেন ভাইয়া ওকে আবারও 2 লিটার পানি দেওয়া হয়। ও তখনও ভাইয়া সর্বোচ্চ 5 সেকেন্ডের ভিতরে সে 2 লিটার পানি শেষ করে পুরো বোতলটাকে দুমড়ায় মুচড়ায় ফেলে সে আবারও পানি চায়। তো এই মুহূর্তে ওইরকম সময় ডাক্তার বলে যে ওকে যেন এত ওভার পানি না দেয়া হয়, কারণ একটা মানুষ কতটা পানি খাইতে পারে এক নিঃশ্বাসে এটা তো আমরা সবাই জানি। তো যাই হোক, ওকে ডাক্তার বলে যে ওকে আর পানি দিতে না। তো মেয়ের মা তখন সাডেনলি সবাইকে বলে, ইভেন ডাক্তারদেরকে উদ্দেশ্য করে বলে যে আপনারা প্লিজ এখান থেকে চলে যান, আমার মেয়ের অন্য একটা প্রবলেম আছে, আলগা প্রবলেম বা যেটাকে বলে জিনের আসর, এরকম প্রবলেম আছে, আপনারা চলে যান, ও কিছুক্ষণ পর নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তো এটা যখন বলে তখন ডাক্তার ওয়ার্ডের সবাই অনেকটা ভয় পেয়ে যায়। তো যাই হোক, ডাক্তাররা ওই মেয়ের মার কথা শুনে ওনারা চলে যায়। আর মেয়ের মা বলে যে থাইটা লাগাই দেন, যে ওয়ার্ডে আমরা ছিলাম সেই ওয়ার্ডের থাইটা লাগাই দিতে বলে। যখন থাই লাগাতে বলে তখন আশেপাশে ওয়ার্ডের সবাই ভয় পেয়ে যায় যে থাই লাগাইলে যদি কোনো প্রবলেমস হয়। তো মেয়ের মা আশ্বাস দেয় সবাইকে যে না, ওইরকম প্রবলেম হবে না, আপনারা থাইটা লাগিয়ে দেন। তখন থাই লাগাই দেওয়ার পরে ভাইয়া মেয়ে প্রায় 6 থেকে 7 মিনিট পরে ওইভাবে শুয়ে থাকে আর ওইভাবেই ছটফট করে। দেন ভাইয়া 6-7 মিনিট পর অটো ভাইয়া সুস্থ হয়ে যায়, ওর কোনো ট্রিটমেন্ট কোনো কিছু লাগে না, ওর সুস্থ হয়ে ওর মতন বেডে যেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ভাইয়া দেখি ও হঠাৎ করে কাপড় টাপড় গুছাচ্ছে, ও চলে যাবে এখান থেকে। তখন আমরা সবাই মেয়ের মাকে জিজ্ঞেস করি যে আসলে আপনার মেয়ের প্রবলেমটা কোথায়, সাডেনলি তার এরকম হয়েছে কেন। তখন মেয়ের মা জানায় যে ওই মেয়ের সাথে জিন টাইপের একটা প্রবলেম আছে, অলৌকিক প্রবলেম আছে, যেটা ওই মেয়েটাকে কিছুদিন যাবত প্রবলেম করতেছে। কারণ মেয়েটা হাসপাতালে অলমোস্ট 28 দিন ধরে আছে, তো লং টাইম থাকার কারণে ওই অবয়বটা মেয়েটাকে প্রবলেম করছিল। আর যেহেতু মেয়েটা ওর মাকে রেখে হাসপাতাল থেকে বের হচ্ছিল না, সেজন্য সেই অবয়বটা আশেপাশের বেডের যারা ছিল, ওয়ার্ডের আশেপাশে বেডে যে পেশেন্ট ছিল অথবা যারা গার্ডিয়ান ছিল
তাদের মধ্যে কিছু কিছু মানুষকে ওই অবয়বটা প্রবলেম করছিল, যেন এই মেয়েটা যেভাবেই হোক মানে এই হসপিটাল থেকে বেরিয়ে চলে যায়। তো ভাইয়া এই অবয়বটি মূলত এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই ও আশেপাশের মানুষগুলোর সাথে এভাবে প্রবলেম করছিল। তো ওই মেয়ের মাকে জিজ্ঞেস করার পর যেটা জানা যায় যে এই মেয়েটার সাথে ছোট থেকেই এই অবয়ব বা এই জিন টাইপের এই জিনিসটা ছিল। আর এটা যখনই এই মেয়েটা কোথাও খুব বেশি লং টাইম স্টে করে বাড়ি ছাড়া, বাড়ির বাহিরে, তখনই এই অবয়বটি বিভিন্ন ধরনের প্রবলেম করতে থাকে। আর এই কারণেই মূলত তখন হসপিটালে এই প্রবলেমস গুলো হচ্ছিল। আর ভাইয়া বলে রাখি যে যেহেতু ওই মেয়েটা হসপিটালে 28 দিন ছিল আর আমরা হসপিটালে 8 দিন ছিলাম, তো ওই মেয়েটা থাকা অবস্থায় ওই হসপিটালের ওই ওয়ার্ডটাতে ভাইয়া মানে থাই গ্লাস যাই বলেন, জানালা বলেন, সবকিছু খুলে রাখা সত্ত্বেও মানে ভিতরে অনেকটা গরম কাজ করতো, যেটা মানে খুবই ওয়েদারটা খুব গরম লাগতো ওয়ার্ডের ভিতরে, বাট বাহিরে গেলে আবার ঠান্ডা ফিল হতো। আর ওয়ার্ডের ভিতরের পরিবেশটা খুব থমথমে একটা অবস্থায় ছিল। বাট ভাইয়া ইত্তেফাক ভাবেই বলা চলে যে এই মেয়েটা যখন চলে গেছে, তো ওই মেয়েটা যাওয়ার পরে আমি আরো 2 দিন স্টে করেছিলাম হসপিটালে। তো 1 রাত আর 2 দিন স্টে করেছিলাম। তো ভাইয়া ওই মেয়েটা যাওয়ার পর পুরো পরিবেশটাই একদম পুরো চেঞ্জ হয়ে যায়। ওয়ার্ডের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ভালো লাগা কাজ করতে থাকে, ইভেন ওয়ার্ডটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। তো ওই এট লাস্ট আমরা এটাই জানতে পারি যে এই মেয়েটার কারণেই মূলত আমরা মানে কিছু কিছু কি বলে পেশেন্ট, কিছু কিছু গার্ডিয়ান আমরা এরকম প্রবলেমস এর ফেস করেছিলাম। তো এই ছিল ভাইয়া আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে শোনাবেন। আজকের মতো বিদায়। আর যদি আমার এই ঘটনাটি সিলেক্ট হয় ভাইয়া, তাহলে অবশ্যই আমার আরেকটা ঘটনা আছে, আমার লাইফের সাথে ঘটে যাওয়ার কিছু ঘটনা আছে, সেগুলো পাঠাবো। জানি না কতটা বুঝিয়ে বলতে পারছি বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, তবে চেষ্টা করেছি বুঝিয়ে বলার জন্য। তো যাই হোক ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকের এপিসোডের শেষ অডিও ক্লিপটি আমি এখন আপনাদের শোনাবো। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। এবং হ্যালোইন স্পেশাল এপিসোড সামনে আসছে, সেই জন্য যেমন আপনারা ঘটনা পাঠাবেন, আমরা 200তম এপিসোডের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই জন্য ঘটনা পাঠাবেন। যারা টরন্টোতে আছেন তারা কমেন্টে জানিয়ে দিন, ইমেল করুন, আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সমস্ত সময়সূচি এবং সব কিছুর বিস্তারিত সব ব্যাপারগুলো আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। আমাদের ফেসবুক পেজে আপনারা চোখ রাখুন, www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তারিক রংপুর থেকে বলছি। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে বলবো। এই ঘটনাটি ঘটে রাইট অ্যারাউন্ড করোনার কালীন সময় হবে। সো আমি সোজা ঘটনা চলে যাচ্ছি। সো আমরা অনেকেই জানি করোনার সময় অনেকজনের যে ঘুমানোর যে সময় আছে সেটা অনেকেরই একদম নষ্ট হয়ে গেছিল। তো আমারও ওরকমই হয়, কখনো 1টা, কখনো 2টা, কখনো 3টা, কখনো কোনো দিন ঘুমই হতো না, এমন একটা অবস্থা হয়ে গেছিল আর কি।
তো এমনই কিছু দিন, কোনো একদিন আমি নোটিস করি, তার আগে বলে রাখি, আমাদের যে বাসা আছে তার সামনে একটি বাসা, আর তার মধ্যে একটু ফাঁকা জায়গা, মানে অনেক ছোট চাপা গুলির মতো থাকে। সেখানে মানুষ চলাচল করা যাবে, মনে একজন মানুষ চলাচল করা যাবে এমন এত একটু চাপা রাস্তা নয়, তবে একটি মানে ফাঁকা জায়গা। আর ওইদিকেই আমার আর কি জানালাটা। সো একদিন রাত 2টো না 3টা বাজবে। সো এমন সময় আমি ইয়ারফোনে গান শুনতেছি, অ্যান্ড আমি নোটিস করলাম খচমচ শব্দ করতেছে। তো খচমচ শব্দ করছে, আমি প্রথম খেয়াল করিনি, অতটা নোটিস মানে অতটা ইম্পর্টেন্স দেয়নি। তারপরে দেখলাম মানে খচমচ শব্দটা আবার হচ্ছে, আবার একদম চুপ, আবার খচমচ শব্দ হইতেছে। তো আমি ইয়ারফোন খুলে শুনলাম, মানে শোনার চেষ্টা করলাম কিসের শব্দ হচ্ছে। তো ইয়ারফোনটা খুলে আমি মানে বুঝলাম যে কিছু একটা, মানে ওই ফাঁকা জায়গাতে কিন্তু অনেক মরা শুকনা পাতা পড়ে থাকে। সো ওইখানে কেউ হাঁটলে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ পাচ্ছি না। তো রাসেল ভাই, এটা কিন্তু আনকমন না, মানে ওই দিক দিয়ে সচরাচরই আপনার বিড়াল, তারপরে ফাঁকা জায়গাতে ঢুকার জায়গা আছে। তো আমাদের পাশের বাড়ির ছাগল, তারপরে কখনো কখনো কিছু হিন্দু মহিলা আসতেন, তারা এসে এই মানে পাতাগুলো নিয়ে যেত। সো রাতের টাইমে তোর মহিলা আসবে না, রাতের টাইমে আর কি মানে বিড়াল এরকম যাওয়া আসা করতো, এটা আমরা জানতাম। বিড়াল আমাদের ছাদের উপর দিয়েও যায় ধাম ধাম শব্দ করে। সো এটা আনকমন ব্যাপার ছিল না, আনকমন মানে সো অতটা ইম্পর্টেন্ট না দিয়ে আমি আবার গান শুনতেছি। তাই দেখতেছি তো মানে এতক্ষণ ইম্পর্টেন্স দেয়নি, তাই নোটিস করলাম না। এবার মনে হইতেছে যে পুরা গলিটা আছে, এই পুরো গলিটা যাইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত শব্দটা হইতেছে, তারপর আবার থামতেছে, আবার যাইতেছে, আবার মানে গলির এক এন্ড থেকে অন্য এন্ড যাইতেছে, থামতেছে, আবার অন্য এন্ডে যাইতেছে, থামতেছে, আবার এরকম করে আর কি শব্দটা হইতেছে। তো আমি ভাবলাম কিরে, বিড়াল যদি হয় সে তো একবার চলে গেই, আর তো সাউন্ড করার কোনো কথা না। তো যেহেতু ইউজ টু হয়ে গেছিলাম, অত অন্য কিছু ভাবিনি। তো আমি জানলাটা খুলে দেখার চেষ্টা করলাম যে কি জিনিসটা, কি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দেখার চেষ্টা করতেছি যে কি বাইরে, কি ওটা। তো দেখলাম, মানে দেখার চেষ্টা করতেছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তো আমি মনে করলাম আচ্ছা হোক, থাক, কি হয় হোক, ওটা তো আর দেখা যাচ্ছে না, এখন আমি কি আর করতে পারি। তো আমি জানলাটা বন্ধ করার সিদ্ধান্ত নিলাম এবং বন্ধ করতে গেলাম। সো আমাদের জানলাটার কথা বলি, আসলে ভাই এটা কিন্তু থাই গ্লাস না, ওই একদম কপার
আর কি, কপাট সিস্টেম আর কি, লোহার কপাট। তো ধরে টেনে আবার এনে বন্ধ করতে হয়। সো আমি যখনই ধরতে গেলাম, মানে গেটের মতো আর কি, জানলাটা দুইটা কপাট আর কি জানি বলবো, মানে কিছু আর মনে আসতেছে না। তো ওই দুইটা ধরছি, ধরে টেনে আনতে যাব, তখনই আমার হাতের উপর হাতটা একদম রাসেল ভাই পুরো মানুষের মতো, মানুষের হাত, কোনো নখ বড় নেই, কোনো মানে হাতে কোনো লোম নেই, কিন্তু হাতটা অনেক কালো। কালো বলতে কি, মনে হয় হাতে ছাই মেখে আছে, মাখা এরকম একটা হাত। সো আমি এরকম মানে হাতটা দেখে আমি কিন্তু রাসেল ভাই এতক্ষণ ধরে যত কথা বললাম, তাতে হয়তো বা অনেকজনের এরকম একটা আইডিয়া হইতে পারে যে আমি সাহসী। আসলে কিন্তু আমি না, অত সাহসী না, আমি ভীতু। কিন্তু জীবনে একটা শখ ছিল যে আমি জিন দেখবো, মানে ভূত.com, ভূত FM সবই আগে থেকে শোনা হয়। সো তখন থেকে একটা শখ ছিল। আম্মু দাদি, নানু এদের কাছ থেকে ভূতের গল্প শুনছি, জিনের গল্প শুনছি, তো দেখার খুব শখও ছিল, কিন্তু অতটা সাহসীও ছিলাম না, ভীতু ছিলাম। তো এই কাহিনী, আমার ওই হাতের উপর হাত দেখে আমি ভয়ে চিল্লান দেই এবং অজ্ঞান হয়ে যাই। এবং সকালে উঠে আমি যেহেতু আমার রুমেই ছিলাম, তো আমার বেডেই শুয়ে থাকি। বেড থেকে উঠে আম্মু এসে জিজ্ঞেস করলো, কি রে তোর কি হয়েছিল রাতে, চিল্লাইলি কেন, আসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তখন আম্মুকে এই ঘটনা বলি যে এই এরকম কাহিনী। আম্মু বলে, কই আমরা তো কোনো শব্দ শুনিনি। একটা জিনিস বলে থাকা, মানে যে অ্যালিওয়েটার কথা বলছিলাম, যে গলিটার কথা বলছিলাম রাসেল ভাই, ওইটা কিন্তু আমাদের যে আমার আম্মু আব্বুর যে রুম আছে, ওই রুম পর্যন্ত যায়, ওই রুমের জানলা পর্যন্ত ওই মানে গলিটা, ছোট গলিটা যায়। তো আম্মু বলতেছে যে আমরা তো কোনো শব্দ শুনিনি। তো আমি যেহেতু ভীতু, তো আমি আমার নিজের মনের বলে ভেবে নিয়েছিলাম। তো রাতে সকাল নাস্তা খেয়ে দুপুরে ভাত টাত খেয়ে বিকালের দিক যখন আম্মু একটু টিভি দেখতেছিল, তখন আম্মুকে আমি যে প্রশ্ন করি যে আম্মু সত্যি করে বলো তো, তুমি কি সত্যি কোনো মানে শোনো নাই, সত্যি শোনো নাই যে কেউ দিক দিয়ে হাঁটা যাচ্ছে, মানে শুকনা পাতার উপর যে হেঁটে যাওয়ার কোনো শব্দ শোনো নাই? আমি বলতেছে না। তারপর আম্মু বলতেছে যে তবে একটা জিনিস আছে, যে আম্মু বলতেছে যে একটা জিনিস আমি প্রত্যেক দিন রাত 2টা 2:30 এরকম টাইম হবে, এরকম টাইমে আমি মানে আমাদের রুমে একটা গন্ধ আসে, যেটা হচ্ছে মরিচ পোড়া, শুকনা মরিচ পুরানোর গন্ধ, তারপরে শুকনা মরিচ, শুটকি, এগুলো কেউ একসাথে পুড়তেছে, এরকম একটা গন্ধ তাদের রুমে আসে। এবং এই গন্ধটা মা বাবা দুইজনই শুনতে পারে, মানে আজকে দুইজন গন্ধটা পায়। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। তো রাসেল ভাই, যদি এই ঘটনাটি সিলেক্ট হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন,
এবং আর যদি ঘটনাটি ভালো লাগে আমি আরো ঘটনা আছে সেগুলো শেয়ার করব আমাকে জড়িয়ে আর কি। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমি জানিয়ে দিই যে আমাদেরকে শেষ করতে হবে এখন, কারণ আজকে অনেক লম্বা একটা এপিসোড আমাদের করার ইচ্ছা ছিল। শুধুমাত্র আমরা এত বড় একটা ইমেল, প্রথম যে ইমেল সেটা দিয়ে শেষ করবো ভেবেছিলাম, তারপরেও একটা চমৎকার অডিও ক্লিপ পেয়ে গেলাম ফারহানার, এবং সেই জন্য আমরা সেটা শোনালাম। এবং তারপরে আরও একটা অডিও ক্লিপ পাওয়াতে সেটা পাঠানো বা সেটা যারা পাঠিয়েছেন সেইটা শোনানোর জন্য আপনাদের খুব ইচ্ছা করছিল এবং লোভ সামলাতে পারলাম না বলা যায়, আর সেজন্য সেটাও শুনিয়ে ফেললাম। আপনারা আমাদের ঘটনা পাঠাতে থাকুন, কারণ সামনে হ্যালোইন। এবার একটা হ্যালোইন মানে কি, সামনে হ্যালোইন না, আসলে হ্যালোইন চলছে, এবং সে কারণে আমরা আমাদের মতন করে ভয়ের ঘটনাগুলো, মানুষ নানানভাবে হ্যালোইন উদযাপন করে, আমরা সেইগুলোর মধ্যে যাব না। আমরা শুধুমাত্র যেটা করব সেটা হচ্ছে আপনাদের কিছু ঘটনা শোনাবো এই উপলক্ষে। তো আমার মনে হয় যে আগামী সপ্তাহেও আপনাদের কাছে নতুন ঘটনা নিয়ে আসবো, যদি আপনারা পাঠান স্পেশাল কোনো ঘটনা। আদারওয়াইজ হ্যালোইনের শো আর স্পেশাল হবে না, বা ঘটনা 200তম এপিসোডের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, সেখানেও স্পেশাল কিছু থাকবে না যদি আপনারা ঘটনা পাঠানো বন্ধ করে দেন। অডিও ক্লিপ ভালো হচ্ছে, এটা খুব আশার কথা। আমরা আশা করব যে আরও দারুণ দারুণ ঘটনা আপনাদের কাছ থেকে পেয়ে যাব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনারা সেখানে ঘটনা পাঠান, এবং 200তম এপিসোডের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা সঙ্গে আছেন, সেই কারণেই এতটা পথ আমরা এগিয়ে যেতে পেরেছি। 2020-এ আমরা শুরু করেছিলাম ভালোবাসা দিবসে 14ই ফেব্রুয়ারি। আজকে অক্টোবর মাস চলছে, এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহের এপিসোড শুনছেন আপনারা, এবং এতটা পথ পাড়ি দিতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করছি সামনের পথগুলোতেও আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে টরন্টোতে। যারা যারা টরন্টোতে আমাদের শোতে অংশগ্রহণ করতে চান, আমাদের কাছে আসতে চান, আমাদের সাথে কথা বলতে চান, তারা সবাই আমাদের ইনবক্স করুন। আমাদেরকে বিশেষ করে আমাদেরকে ইমেল করে জানিয়ে দিন আপনাদের সমস্ত ডিটেলস। আমরাও জানিয়ে দেব আমাদের অনুষ্ঠানের পরিকল্পনা সম্পর্কে আপনাকে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।